আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন না, কিন্তু ঠিকই শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাও জোর করে। আচ্ছা, ভালোবাসা ছাড়া কি এগুলো সম্ভব? অনেকটা ধীর গলায় বলল কথাটি ছায়া। তোর এত জানতে হবে না ভালোবাসা কাকে বলে। তুই তো একটারে নিয়ে থাকতে পারস না, আবার বড় বড় কথা কস। আর বেশি মুখ খুলবি তো যতটুকু মারছি তার থেকেও বেশি মারবো। অনেকটা রাগে সুরে বলল পর্শ। পর্শ ছায়ার স্বামীর নাম। 1 মাস হচ্ছে তাদের বিয়ে হয়েছে, তবু হঠাৎ করে কোনো আয়োজন ছাড়াই আর ছায়ার শ্বশুরবাড়িতে ছায়ার আত্মীয় স্বজনরা এসেছিল। সেখানে ছায়া একটু হেসে তার কাজিন আয়নের সাথে ছবি তোলে। তা উপর থেকে স্পর্শ দেখে। যখন সবাই চলে যায় রাতে, ছায়া হাসি মুখে ঘরে ঢুকলে অনেক মারে। বেল দিয়ে, হাঙ্গার দিয়ে, খুব বাজেভাবে মারে। ফলে জামার উপরে রক্তের দাগ দেখা যায়। আবার রাতে ছায়ার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ছায়া এদিকে ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু স্পর্শের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চাহিদা মেটানো শেষ হলে ছায়া উপরের কথাটি বলে। স্পর্শ ছায়াকে টেনে বিছানা থেকে ফেলে দেয়। ছায়ার চোখ থেকে অজস্র পানি পড়ছে। মনে হচ্ছে ব্যথায় মারা যাবে। তোর মতো মেয়ের আমার বিছানায় জায়গা নেই। আচ্ছা, ছবি তোলা কি খুব বেশি অপরাধ? তোর সাথে কথা বলতে আমার ঘেন্না লাগছে। তাহলে কেন আমাকে এত অসহ্য যন্ত্রণা দিলেন? আজকে না হয় থাকতো। তোকে ভালোবাসি তাই এমন করছি, তোর ভালোর জন্য। আমাকে ভালোবাসেন? হাসি পাই এই কথা শুনলে। যা নিচে ঘুমা, আমার সাথে ঘুমাবি না। আর কাল থেকে কলেজেও যাবি না, তোর কলেজ বন্ধ। আমি জানি আমার বউকে কিভাবে ঠিক করতে হবে। কিছুদিন পর আমার এইচএসসি। আপনি প্লিজ আমার পড়ালেখার ওপর কোনো কিছু কইরেন না। আমি আপনার সব কথা শুনবো। তুই যে কলেজে নষ্টামি করতে যাস সেটা আমি ভালো করে জানি। তুই এখন আমার চোখের সামনে থাকবি না। ছায়ার যে আর কিছু বলার নেই, শুধু চোখ বেয়ে অশ্রু নোনা জলের বাঁধ ভাঙছে। ছায়ার মা মারা যাওয়ার পর যেন সব সুখ কবরে মাটি চাপা হয়ে গেছে। হ্যাঁ, ছায়ার মা নেই, এর জন্য তো ছায়ার কপালে সুখ নেই। সবকিছুই হারিয়েছে, নতুন করে হারানোর কিচ্ছু নেই ছায়ার। উফ, এত যন্ত্রণা কেন লাগছে আমার? এসবে তো আমি অভ্যস্ত, তাহলে কেন আজ চোখ থেকে বাদ ভাঙছে? ফ্লাইট এসে পড়েছে। এয়ারপোর্টের সব যাবতীয় কাজ শেষ করে ভোরের দিকে এয়ারপোর্ট থেকে বের হলো। 1 বছর পর বাংলাদেশে আসা। কতই কিছু না আছে এই দেশে। সব থেকে বড় কথা, ভালোবাসা এখানে আছে। হ্যাঁ, অনুভবের ভালোবাসা। কতদিন দেখে না ছায়াকে, কতদিন দু চোখে চোখ রেখে নিজের না বলার কথাগুলো বলে না, কতদিন ওদের কথা হয় না। জানি না ছায়া কি অনুভবকে দেখে সবার সামনে জড়িয়ে ধরবে, নাকি খুশিতে কান্না করে দেবে। উফ, ভাবতেই কান্না আসছে। এগুলো ভাবছে অনুভব। আমি আসছি ছায়া, তোমার কাছে আসছি। এখন আর তোমাকে দূরে রাখবো না, বউ করে আনবো। আর সহ্য করতে হবে না তোমাকে কষ্ট। হ্যাঁ, অনুভব ছায়াকে পাগলের মতন ভালোবাসে। যতটা ভালোবাসা তাকে পাগল বলা যায় তার থেকেও বেশি। কিন্তু অনুভব জানে না যে ওর বুকের বাম পাশের ভালোবাসা অন্য কারোর বউ। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতে পাচ্ছে সবাই এসেছে অনুভবকে নিতে। অনুভব সবাইকে জড়িয়ে ধরেছে, ছায়াকে খুঁজছে। কিন্তু ছায়া কোথায়? ছায়া কি আমাকে জড়িয়ে ধরবে না? খালামণি, খালামণি, ছায়া আসেনি। ছায়া কোথায়? ছায়া, ছায়ার কথা পরে হবে, আগে বাসায় চলো বাবা। অনুভবকে নিতে অনুভবের খালামণি, অনুভবের মা, বাবা, কাজিন সবাই আসছে, কিন্তু ছায়া আসেনি কেন? ছায়ার কি কিছু হয়েছে? তাই ভাবছে অনুভব। তখনই মনে পড়লো ছায়ার তো সামনে পরীক্ষা, আর বলল, ছায়া মনে হয় পড়াশোনায় বেশি মনোযোগী হয়ে গেছে, তাই মনে হয় আসেনি। সামনে ছায়ার এইচএসসি, এর জন্যই তো আমাদের মাঝে কথা হয় না 1 মাসেরও বেশি সময় ধরে। খালামণিও তো তাই বলল, যে ছায়া এখন শুধু পড়াশোনা করে, তাই ফোন ধরে না। আমিও না বেশি ভাবছি, কিন্তু মন যে মানে না। সারাপাত অনুভবের কাজিনরা অনেক কথা বলল, কিন্তু অনুভবের মাথায় শুধু ছায়ার কথাই ঘুরছে। বাসায় যে ছায়াকে জিজ্ঞাসা করবে কেন যায়নি। বাসায় আসার পর সব জায়গায় ছায়াকে খুঁজেছে, কোথাও পায়নি। খালামণি, খালামণি, ছায়া কোথায়? বাবা, ছায়ার তো বিয়ে হয়ে গেছে। কথাটা যেন বিষ থেকে বেশি ভয়ানক লাগছে অনুভবের কাছে। গলাটা ভারী হয়ে আসছে, মনে হচ্ছে কেউ গলায় চাকু দিয়ে আঘাত করেছে। পুরো বাসার বাড়ি এক করে রাখছে অনুভব, আর বিড়বিড় করে বলছে, কেন ছায়াকে বিয়ে দিল? আমাকে কেন বলনি? কি করেছি আমি? তুমি কি জানো না আমি ছায়াকে ছাড়া বাঁচতে পারবো না? ছায়ার কোথায় বিয়ে হয়েছে? বলো কিভাবে হয়েছে? আমি পারবো না ছায়ার চোখের পানি দেখতে। আচ্ছা, ছায়ার বর কি ছায়াকে সুখে রাখছে?
ছায়া যদি কান্না করে, না না, আমি পারবো না। ছায়ার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। এগুলো বলতে বলতেই অনুভব সেন্সলেস হয়ে যায়। অনুভবের খালামণি হলো ছায়ার সৎ মা। ছায়ার বাবা ছায়ার মা মারা যাওয়ার 1 মাস পর বিয়ে করেন নাজমা বেগমকে, মানে অনুভবের খালামণিকে। ছায়ার বয়স তখন 10 বছর। ছায়া শুধু ছায়ার মায়ের কবরে যেয়ে শুয়ে থাকতো। যখন শুনলো ছায়ার বাবা আবার বিয়ে করেছে, কেন জানি মানতে পারতো না। ছায়ার কোনো ভাই বোন ছিল না, ছায়া একাই ছিল। আর নাজমা বেগম তিনি দেখানো স্বভাবের ছিল। সবার সামনে খুব ভালো সাজতো। কেউ তাকে খারাপ মনে করবে এটা তার সহ্য হবে না। ছায়ার বাবার দ্বিতীয় বিয়ের পর নাজমা বেগম সবার সামনে ছায়াকে অনেক আদর করত, একদম মাথায় তুলে রাখতো। সবাই মনে করতো যে না, ছায়া একজন ভালো সৎমা পাইছে। কিন্তু ভিতরে ভিতরে নাজমা বেগম ছায়াকে দেখতে পারতো না। নাজমা বেগমের আপন বোনের ছেলে হচ্ছে অনুভব। নাজমা বেগম একজন বিধবা, তার কোনো সন্তান নেই, তাই তার সাথে ছায়ার বাবার বিয়ে হয়। নাজমা বেগম অনুভবকে খুব আদর করে, নিজের ছেলের মতন। ছায়ার বাবার দ্বিতীয় বিয়ের পর আত্মীয় স্বজনরা যখন চলে গেল, তখন থেকে যেন ছায়ার উপর অত্যাচার শুরু হলো। সকাল থেকে ঘুম থেকে উঠে নাস্তা বানানো থেকে শুরু করে সব কাজ। ছায়া যেন নিজের সামনে একটা মানুষের এত পরিবর্তন কখনোই দেখে নাই। 11 বছর বয়সে যেন সব শিখে গেল। বাসায় যখন মেহমান আসে তখন ছায়াকে রাজরানী করে রাখে। সকাল 9:45, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ছায়া। রাতে ব্যথায় ঘুমাতে পারছিল না, পরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই আর সকালে উঠতে পারে নাই। পরশের আজকে ছুটি, তাই পরশ বেঘরে ঘুমোচ্ছে। নিচ থেকে চেল্লাচালির আওয়াজে পরশের ঘুম ভাঙে। পরশ দরজা খুলে নিচে যেয়ে দেখে পরশের মা কান্না করতে করতে বলছে, কি বউ আনলাম, সারাদিন ঘুমায়, আমার কোনো কাজ করে না, ছেলেটাকেও বসে আনছে। কি বউ আনলাম আমি, কি বউ আনলাম। মা, চিল্লাচ্ছ কেন? ছায়ার শরীর ভালো না, তাই শুয়ে আছে। এত কাহিনী করার কিছু আছে না। আমি ছায়াকে ডেকে তুলছি। পরশ ছায়ার কাছে যেয়ে কেন জানি মায়া লাগলো। বেচারার জামার উপরে রক্তের দাগ ভেসে উঠেছে। কতই না মারছে, এত মারা উচিত হয়নি। কিন্তু ছায়ার সাথে অন্য কাউকে দেখতে পারবে না পরশ, তাই পরশ ছায়াকে শায়েস্তা করবে ভাবে। ভালোবাসে সে ছায়াকে। এইসব ভেবে 1 বালতি পানি ছায়ার গায়ে ঢেলে দিল। ছায়া কাল রাতে জ্বর আসছে, ফলে পানি যেন বরফের মতন ঠান্ডা মনে হলো। কিছু বোঝার আগেই পরশ ছায়ার গালে অনেক জোরে থাপ্পড় মারল। বলল, এতক্ষণ ঘুমানো লাগে হারামজাদি? জানোস না আম্মু অসুস্থ? তুই কি নবাব জাতিতে বেলা করে ঘুম থেকে উঠবি? ছায়া যেন তাকাতে পারছে না, সবকিছু অন্ধকার দেখছে। ছায়ার মাথা ঘুরছে, আবোল তাবোল বলছে। বুঝতে পারছে না পরশ যে ছায়ার কি হয়েছে, তাই বলল, এত নাটক করস কেন? উল্টাপাল্টা কথা কয়ে ভাবছস কিছু বুঝবি না? এইসব করে লাভ নাই, ওঠ কাজ কর। ছায়ার কোনো হুঁশ নাই, শুধু পরশের কথা শুনছে কিন্তু কিছু বলতে পারছে না। হঠাৎ করে অজ্ঞান হয়েছে। পরশ ভাবে যে নাটক করতেছে। এগুলো দেখে আরো রেগে যায়, সব শক্তি দিয়ে আরেকটা থাপ্পড় মারে, কিন্তু ছায়ার কোনো কিছু হচ্ছে না। এবার পরশ কিছুটা ঘাবড়ে যায়। মা, 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 ছায়া অজ্ঞান হয়ে গেছে, জলদি উপরে আসো। ওই রহিমা, জলদি আয়, তো ভাবি অজ্ঞান হয়ে গেছে। রহিমা ছুটে আসে। রহিমা পরশের বাসার কাজের লোক। ওই রহিমা, তুই তো ভাবিকে ধর, আমি ডাক্তারকে ফোন দিই। কি হয়েছে ছায়ার? ছায়ার কিছুই হতে পারে না। রহিমা হঠাৎ করে বলে ওঠে, ভাইজান, ভাবির দেহি শরীরে মেলা জ্বর। কি বলো শিশু? ছায়ার দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুই দাঁড়া, আমি ডাক্তারকে ফোন দিই। কিছুক্ষণ পর ফরাদ হোসেন বলে উঠল, এ কি, মেয়েটার গায়ে তো অনেক জ্বর, আর জামার রক্ত লেগে গেছে কেন? কেউ কি মেরেছে? পরশ চুপ। দেখো, মেয়েটার শরীর অনেক খারাপ, আর সাধারণভাবে অজ্ঞান হলে কেউ এতক্ষণ অজ্ঞান হয়ে থাকে না। ব্যথা তীব্র, এর কারণে জ্বর হয়েছে, ফলে উনি অজ্ঞান হয়ে যায়। কিছু ওষুধ আর বেড রেস্টে থাকবে সম্পূর্ণ। আসি আমি। এইসব আদিক্ষেতা ভালো লাগে না। ছায়ার কিছুই হয় নাই, হুদাই কাজ না করার ধান্দা। মা, তুমি এমন করো কেন? যাও এখান থেকে। রহিমা, তোর ভাবির জন্য খাবার নিয়ে আয়। আমি আর ছায়া একসাথে খাবো। তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই এমন করি। তোমার ভালোবাসার জন্য করি। তোমাকে আমি ঠিক পথে আনতে চাই, এর জন্য এমন করছি। ছায়ার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আপন মনে কথা বলছে পরশ। ছায়ার কালস্টের দাগগুলো ছুঁয়ে দেখছে। জামা বদলে দিয়েছে, মলম লাগিয়েছে। ঘুমের ওষুধ আর জ্বরের কারণে অজ্ঞান থেকে উঠেও উঠতে পারছিল না ছায়া। রহিমা খাবার নিয়ে আসে। পরশ কোনো মতে ছায়াকে খাবার খাইয়ে নিজেও খেয়ে নেয়। ছায়ার ফোন নজরে পড়েছে।
ভাবে একটু দেখবে কি আছে ফোনে। ফোন লিস্টে দেখতে থাকে, না কিচ্ছু নেই। মেসেঞ্জারে যায়, নিকনেম লেখা পাগল। চ্যাট লিস্টে ঢুকতে দেখে গ্রুপ ছবি দিচ্ছে, সেখানে ছায়াও আছে। ছায়ার পাশে একটি ছেলে দাঁড়ানো। এইদিকে ফোনটা একটা আছাড় মারে, এক টানে ছায়াকে বিছানা থেকে ফেলে দেয়। ছায়া যেন এবার মরেই যাবে। তোর কি সমস্যা? একটাতে হয় না? জানোস না আমি তোরে ভালোবাসি? তাহলে কেন এসব ছবি পাই তোর কাছ থেকে? ছায়া কিছুই বলতে পারছে না, এইভাবে ফেলে যায় পর্শ। রহিমা যেন অবাক চোখে তাকিয়ে আছে পর্শের দিকে। পর্শ চলে যাওয়ার পর রহিমা ছায়ার কাছে আসে। আফা ওঠেন, আমি আপনারে গোসল করাইয়া দিই, পরে ভাল লাগবো আপনার। রহিমা উঠিয়ে গোসল করিয়ে দেয়। ছায়া যেন এখন স্বাভাবিক। কিছুক্ষণ আগে কি হয়েছে তার কিছুই মনে আসছে না। সারাদিন আর পর্শ বাসায় আসে নাই। ভালোবাসার কত রূপ, তাই না? একজন আমার জন্য নিজের জান দিত, আরেকজন আমার জান নেয়। এসব কি ভালোবাসা? কিন্তু অনুভব, অনুভব কি জানে আমার বিয়ে হয়ে গেছে? যখন জানবে তখন কি করবে? থাকতে পারবে আমাকে ছাড়া? এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ছায়া। আর ওইদিকে অনুভব অনেক অসুস্থ হয়ে যায়, আর ঘুমের মধ্যেই ছায়া ছায়া করতে থাকে। আমার ছায়াকে নিয়ে আসো। আমি পারবো না ছায়াকে ছাড়া থাকতে, পারবো না আমার পিচ্চিকে ছাড়া থাকতে। মা, মা দেখো তোমার ছেলে দম নিতে পারছে না, তুমি কি আমাকে বাঁচাবে না? আমি কালই ছায়ার কাছে যাব, শুধু দেখবো ছায়া সুখী কিনা। ছায়া, ছায়া। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে যায় অনুভব। রাত 2:56। পর্শ মাথা লয়ে আসে। পর্শ ভাষ্য মতে বউ কিছু করলে স্বামীর মদ খেতে হয়। পর্শের ভাই সাদা, পর্শরা 2 ভাই, বড় পর্শ আর ছোট সাদা। সাদা পর্শকে কোনো মতে ঘরে নিয়ে আসে আর রুমে দিয়েও আসে। ছায়া ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায় পর্শের এই অবস্থা দেখে। পর্শার চোখ লাল হয়ে আছে। ছায়া এই ব্যথা অবস্থায় পর্শের সব কিছু চেঞ্জ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। লেবু পানি নিয়ে আসছে। লেবু পানি খাওয়ালে নাকি মদের নেশা কাটে। অনেক কষ্ট করে খাইয়েছে। পর্শ বেঘরে ঘুমাচ্ছে। পর্শর দিকে তাকিয়ে আছে ছায়া আর ভাবছে, আচ্ছা, লোকটা এমন কেন? এত কষ্ট দিয়েও আমাকে বলে ভালোবাসে। ভালোবাসা তো এমন না। পর্শ ঘুমের ঘরে বলতেছে, ছায়া তোকে আমি ঠিক করব, তোকে যে ভালোবাসি। ছায়ার এমন কাণ্ড কারখানা দেখে হাসি পায়। রাতে মনে করতে থাকে ছায়ার সব থেকে সুখের দিন, অনুভবের সাথে কাটানো দিনগুলো। কোনো এক বর্ষাকালে অনুভবের খালা বাড়ি আজই প্রথম আসছে। বিয়েতে আসেনি। অনুভব আর বেশি বেড়াতে পছন্দ করে না। অনুভবের বাসা থেকে খালার বাড়ির বাসা 1.5 ঘন্টার পথ, অথচ বিয়ের পর 2 বছরে একবারও আসেনি। আজই প্রথম। ছায়া তখন 8ম শ্রেণীতে পড়ে আর অনুভব তখন অনার্স 3য় বর্ষে পড়ে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। ছায়াকে বাসায় বসে পড়ায় নাজমা বেগম। স্কুলের সাথে কথা বলেছে যে শুধু পরীক্ষা দিতে যাবে। যেহেতু মানুষ যাতে ভাবে নাজমা বেগম খুব ভালো, তাই ছায়াকে পড়াচ্ছে। তাছাড়া বাসার কাজের মেয়ের মতনই রাখে। ছায়ার বাবাও কিছু বলে না। ছায়া নিজেকে কাজের মেয়ে ছাড়ার কিছুই ভাবে না। শুধু বাসায় মেহমান আসলে সবার সামনে রাজরানীর মতন রাখে, লোক দেখানো। ছায়া অত্যাচারে বাসা থেকে বের হয়ে মায়ের কবরের পাশে বসে আছে। আর তখনই ঝুম বৃষ্টি। ছায়ার মায়ের কবর ছায়ার বাসা থেকে দেখা যায় কিছুটা। অনুভব বৃষ্টির আগে খালার বাসায় চলে আসছে। সবার ঘর ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ বাইরে নজর যায় এবং দেখে যে দূরে একটা মেয়ে কবরের পাশে শুয়ে পড়েছে। অনুভব আর কিছু না ভেবেই ছাতা নিয়ে কবরের দিকে ছুটে যায়। আর প্রচন্ড বাতাস থাকায় ছাতাটা উড়ে যাবে এমন অবস্থায় কবরের পাশে যেতেই দেখে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মেয়েটাকে চেনে না, জানে না, এখন কই নিয়ে যাবে, তাই কোলে করে খালার ঘরে নিয়ে আসে। বাসায় আনার পর নাজমা বেগম দৌড়ায় আসে, হায় রে আমার মেয়েটার কি হইল। অনুভব যেন থমকে গেল, বলল, মেয়েটা কে হয় খালামণি তোমার? আরে আমার সৎ মেয়ে, আমার কলিজা। কি হয়েছে ছায়ার? তোমার মেয়ে তাহলে রাস্তায় এভাবে পড়ে আছে দেখোনি কেন? এখন মেয়েটাকে মোছাতে হবে, গরম তেল মালিশ করতে হবে। কিছুক্ষণ পর ছায়ার হুঁশ আসলো। ছায়া এত মানুষ থেকে ভয় পেয়ে গেল। এই যে বোকা মেয়ে, তুমি এই বৃষ্টির মধ্যে বাহিরে গিয়েছো কেন? খালামণি কত চিন্তায় পড়েছে জানো? হঠাৎ অজানা কণ্ঠের উপরে তাকালো। অনুভব যেন ছায়ার চোখ থেকে যেন চোখ সরাতে পারছে না। এত সুন্দর চোখ। ছায়া কি বলবে বুঝতে পারছে না। সবকিছু ঠিকঠাকের পর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। পরিস্থিতি এখন স্বাভাবিক। ছায়াকে এখন নাজমা বেগম সবার সামনে খুব আদর করে। ছায়াতে অভ্যস্ত, অথচ আজ সকালে ছায়াকে বিছানা থেকে টেনে বাইরে ফেলে আসছে।
তারপর দরজা আটকে দিয়েছে, কারণ ছায়া 8টা পর্যন্ত ঘুমিয়েছে তাই। জীবনে অনেক রূপ। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, ছায়া আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়। অনুভব বারান্দায় বসে গল্পের বই পড়ছিল। হঠাৎ দরজা খোলার শব্দে তাকায় যে ছায়া কোথায় যেন যাচ্ছে। ছায়ার পিছু নেয়, দেখে যে ছায়া সেই কবরের দিকে যাচ্ছে। ছায়া যেয়ে কবরের পাশে বসেছে আর অনুভব গাছের আড়ালে। ছায়া শুধু কান্না করছে আর বলছে, মা, তুমি কই? তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। জানো মা, এই সৎ মা আমাকে অনেক অত্যাচার করে। আজকে সকালে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর এখন সবাই আসছে দেখে আমার সবার সামনে আদর করে। মানুষের এত রূপ কেন মা? অনুভব যেন বিশ্বাস করতে পারছে না যে খালামণি এমন করতে পারে। কিন্তু একটা মেয়ে কখনোই এত রাতে নিজের মায়ের কবরের সামনে এসে মিথ্যা কথা বলবে না। তাহলে কি সত্যি এমন করে? কারোর স্পর্শে চমকে উঠে ছায়া পিছে ফিরে দেখে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যে আজ সকালে বাসায় ছিল। আ- আ- আপনি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? দেখেন ভাইয়া, আমাকে কখনো কেউ নিজের মায়ের কাছে আসতে মানা করেনি। আমি তোমাকে মানা করছি না, কিন্তু এত রাতে কেন এখানে? সব জায়গায় যাওয়ার একটা সময় থাকে। আর ধরো, আমি যদি না আসতাম আর কিছু বদলোকেরা তোমাকে দেখতো, তখন কি হতো একবারও ভাবছো? আমি বাড়ি যাব না, সরেন। তোমাকে আমি বাড়ি নিয়েই যাব। আপনি কে আমাকে এত জোর করার? তাও আবার আমার মায়ের কাছ থেকে দূরে নেবেন? অনুভবের কথাটা শুনে খুব খারাপ লাগলো। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এত রাতে নিজের মায়ের কবরের কাছে আসে। আচ্ছা, বাড়ি যাওয়া লাগবে না, ওই যে দেখো একটা বসার জায়গা আছে, চলো ওইখানে যেয়ে বসি। আমাকে এখানে একা থাকতে দেন প্লিজ। তুমি যদি না যাও তাহলে আমিও যাব না, এটাই শেষ কথা। আপনাকে আমি ভালো করে চিনিও না, অথচ আপনি এমন করতেছেন। আমি হলাম আমার মায়ের ছেলে, আর তোমার আম্মু আমার খালা হয়। তুমি কি যাবা নাকি আমি এখানেই থাকবো? পরে আমি অসুস্থ হয়ে গেলে তোমার দোষ। ছায়া মনে মনে ভাবছে অনুভব যদি অসুস্থ হয়, তাও আবার ওর জন্য, তাহলে নাজমা বেগম ছায়াকে শেষ করে দিবে। এখন না চাইলেও যেতে হবে। আপনি এমন কেন? আমি এমনি। এবার চলেন। ছায়া অনুভবের পিছন পিছন হাঁটতে লাগলো। হঠাৎ কিছুর আওয়াজের সামনে তাকিয়ে দেখে অনুভব পড়ে গেছে। হাসতে হাসতে ছায়ার মনে হয় দম আটকে যাবে। অনুভব ছায়ার হাসির দিকে এক নজর তাকিয়ে আছে। কেউ হাসলে এত সুন্দর লাগে কখনো জানতাম না। এই হাসি দেখার জন্য যে কেউ নিজের জানও দিতে পারবে। ইচ্ছা করে আবার পড়ে যায় অনুভব। এবার ছায়া হাসতে হাসতে নিচেই বসে পড়ল। ইস, এই হাসি তো মারাত্মক। জানো ছায়া, তোমাকে হাসলে খুব অদ্ভুত সুন্দর লাগে। তোমার এই হাসির জন্য মানুষ যে কাউকে খুন করতে দুবার ভাববে না। সব সময় এইভাবে হাসবা। কথাটা শোনা মাত্র ছায়ার মুখ বিলীন হয়ে গেছে। মা, মরা মেয়েদের হাসতে নেই। এই কথা বলে বাড়ির ভিতরে ঢুকে গেল। অনুভবের বুকের বাম পাশটা কেমন যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। কেন জানি ছায়ার মন খারাপ অনুভবের সহ্য হয় না। অনুভবকে যেই রুমে দিচ্ছে তার একদম ছায়ার বরাবর রুম। অনুভব রুমে ঢুকে পড়ে, ভাবে যে না, দরজা আটকাবো না। যদি আবার চলে যাই কবরের কাছে। না না, আজকে ঘুমাবো না, পাহারা দিতে থাকি। বিছানার উপরে বসে গল্পের বই পড়তে থাকলাম। হুমায়ুন আহমেদ স্যারের গল্পের বই। অনুভবের মাঝে মধ্যে ইচ্ছা করে হিমু হতে, কিন্তু রূপা যে নাই। অনুভব মানুষটা সাহিত্যিক মানুষ, গল্প প্রেমিক, পারলে প্রতিদিন একটা করে বই পড়ে। প্রেম ভালোবাসা নিয়ে অনেক চর্চা করা হয়েছে, কিন্তু কখনোই কাউকে ভালোবাসা হয়নি। আর সাহিত্যিক মানুষের প্রেম ভালোবাসা নিয়ে স্বপ্ন অনেক থাকে। অনুভবের মা সব সময় অনুভবকে বলে, তুই এখনো ভালোবাসিসনি কাউকে, কিন্তু যখন বাসবি ঠিক পাগলের থেকেও বেশি বাসবি। তাই তো অনুভবকে পাগল ছাড়ার কিছুই বলা যায় না। এর জন্য তো ছায়া সব সময় অনুভবকে পাগল বলেই ডাকতো। ছায়া খুব ভয় হতো যদি কখনো বিপদ হয়, অনুভব যদি ছায়াকে না পায় তাহলে মনে হয় অনুভব মারাই যাবে। এসব ভাবতে ভাবতে দূর থেকে আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তার মধ্যে এসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেছে ছায়ার। কোনো মতে নামাজ পড়ে নিচে শুয়ে পড়ে। চোখে ঘুম নাই, কিন্তু শরীরে বড্ড ব্যথা। অনুভব, পাগল তোমাকে অনেক ভালোবাসি। তুমি না কখনো আমার চোখের পানি সহ্য করতে না। এখন যে আমি তোমার জন্যই কাঁদছি, মনে পড়ে আমার একদিন আমি একটা বাঁশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম, আর তুমি সেই বাঁশ গাছটাই কেটে টুকরো টুকরো করে দিয়েছিলে। মনে আছে আমার। একদিন তুমি আমাকে দেখার জন্য রাত 2টার দিকে আমার বাসার সামনে আসছিলা। আমি তখন ঘুমায়েছিলাম। মশারির ভেতরে একটা মশা ঢুকেছিল দেখে সেই মশাকে মেরে মশারি চেঞ্জ করে ফেলেছো। একটা ভালো মশারি কিনে দিছো যাতে আমাকে মশা না কামড়ায়।
একদিন পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম দেখে তোমার তীব্র জ্বর থাকা সত্ত্বেও রাত 3টার দিকে আমার বাসায় আসছো আমার খেয়াল রাখতে। আর আমি তখন রাগে কান্না করে দিয়েছিলাম। চোখের পানি গাল বেয়ে নিচে পড়ার আগেই তুমি তোমার হাতে আমার চোখের পানি ধরছিলা আর বলেছিলা যে তোমার চোখের পানি আমার কাছে অনেক মূল্যবান। আমি কখনো তোমার চোখের পানি মাটিতে পড়বে এটা সহ্য করতে পারবো না। এটাতে যদি আমার মৃত্যু হয় তাহলে তাই হবে। কতটা পাগল হলে তার ভালোবাসার মানুষের সাথে এমন করে। কোথায় তুমি? এখন যে চাইলেও আমি তোমার হতে পারবো না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় ছায়া। পরশু ঘুম থেকে উঠে ছায়াকে জাগায় না। ছায়ার এখন রেস্টের প্রয়োজন। নিচে যেয়ে মাকে বলে আসে, মা চায়কে নিয়ে কোনো কাজ করাবা না, সম্পূর্ণ বেড রেস্ট থাকবে। আর রহিমা শোন, তোর ভাবির খেয়াল রাখবে, সকালে উঠলে নাস্তা করে দিয়ে ওষুধ খাইয়ে দিবে। ছায়া যেন কোনো কাজ না করে সেদিকে খেয়াল রাখবে। রুমে যে ছায়াকে দেখতে ইচ্ছা করছে না পরশের, কিন্তু শত হলে নিজের বউকে নিজেরই ঠিক করতে হবে। এর জন্য সাদাপের সাথে কথা বলা নিষেধ ছায়ার। কোথা থেকে যেন শুনেছিল যে বউ নাকি দেবরের সাথে পালাই যায়। এসব শুনেই তো আটকা রাখছে ছায়াকে। রেডি হয়ে অফিসে চলে যায় পরশ। সকাল 11টা। কারোর চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে ছায়ার। দৌড়ে নিচে যায়। নিচে যে যা দেখলো তা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ছায়ের শাশুড়ি গলায় দড়ি দিবে, এর জন্য সবাই থামাচ্ছে। ছায়ের শাশুড়ির নাম ইরা আহমেদ। তোমরা সবাই সরো, আমাকে মরতে দাও। বেঁচে থেকে কি লাভ? ছেলের বউ আনছি কি করতে? বেলা 11টা পর্যন্ত ঘুমায়, কোনো কাজ করে না। ছেলেকেও বসে আনছে, সংসারে আগুন লাগাইছে এই মাইয়া। আমারে মরতে দাও। ছায়া কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। পরশু ছায়াকে পায়ে এত জোরে মেরেছিল যে সিঁড়ি থেকে যে নামবে তাও পারছে না। অনেক কষ্টে নামছে। মা এসব কি করছেন? প্লিজ ছাড়েন, আমি আপনার সব কাজ করে দিব। আপনি প্লিজ এমন করেন না, পায়ে পড়ি আপনার। ইরা আহমেদ কৌশলে সবকিছু করলো এবং কান্নার নাটক করতে করতে রুমে গেল। আফা, আপনি বহেন, আমি করতাছি। খালাম্মা শুধু শুধু নাটক করে, জলে আপনারে দেখলে। না রে বোন, তিনি অনেক ভালো মানুষ, এভাবে কখনো বলো না। অনেক কষ্টে রহিমা আর ছায়া মিলে সব কাজ করলো। আর এইদিকে অনুভবকে ঘুমের ওষুধ দিয়েছে, যাতে একটুকু ঘুমাতে পারে, মাথা ঠান্ডা থাকে। দুপুরে গোসল করে খেয়ে দিয়ে সবে মাত্র বিছানায় শুয়েছে ছায়া, তখন অনুভবের সাথে কিভাবে সব শুরু হলো সব মনে করতে লাগলো। ওই যে বললাম, বর্ষাকাল ছিল, বাইরে তখন ঝুম বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে মেঘের গর্জন নাই, বাতাস বইছে। অনুভব আসার 15 দিন পার হয়ে গেছে। অনুভবের 2 মাস বেড়াবে, তাই এসেছে সব কিছুর ব্যবস্থা করে এসেছে। এই 15 দিন অনেক কিছু হয়েছে, যেমন ছায়া হাসতে শুরু করেছে। ছায়া অনুভবের পাশে বসে গল্পের বই পড়া শোনে। বেশ ভালোই কাটে ছায়ার আর অনুভবের সময়। অনুভব ছায়াকে কবিতা লিখে দেয়। ছায়া না বুঝলেও তা মন দিয়ে শোনে। অনুভব একদিন জিজ্ঞাসা করে ছায়াকে, আচ্ছা ছায়া, তুমি কখনো ভালোবাসায় পড়েছো? অবশ্য তোমার বয়স ছোট, কিন্তু এই বয়সে নাকি ভালোবাসলে অন্যরকম অনুভূতি হয়, যা বড় হওয়ার পর হয় না। যেমন বড় হয়ে গেলে ভালোবাসলে বাস্তবতা নিয়ে ভালোবাসে, দুজন কাছাকাছি, একটু পাগলামি, তারপর বিয়ে। কিন্তু তোমার বয়সে নাকি অনুভূতি ভিন্ন হয়। যেমন আকাশে চাঁদকে ভালোবাসতে ইচ্ছা হয়, সাগরে ভাসতে ইচ্ছা করে, বাতাসে উঠতে ইচ্ছা করে, তার সাথে থাকতে সব সময় ইচ্ছা হয়। আর সব থেকে বড় কথা, তারা নিজেও জানে না এই অনুভূতির নাম কি, কাউকে বলতেও পারে না। সবাই ছোট মনে করে এড়িয়ে দেয়। নিজের মধ্যে রাখাটা আলাদা অনুভূতি। আচ্ছা ছায়া, তোমার কি কখনো এমন হয়েছে যে একটা মানুষের সাথে সব সময় থাকতে ইচ্ছা করে? মনে হয় তার সাথে যেন সব সময় চলতে পারি, বা সে বকা দিলে তোমার আলাদা অনুভূতি হয়? হ্যাঁ, সেটা তো আপনাকে নিয়ে হয়। আপনার সাথে গল্প শুনতে ভালো লাগে, আপনার দেওয়া কবিতাগুলো বুঝি না, কিন্তু সেই কবিতার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আপনাকে আশেপাশে না পেলে কান্না আসে, জানি না কেন। আবার আপনি বকা দিলে খুব ভালো লাগে। আমি এরকম অনুভূতির কখনো মুখোমুখি হইনি, আমি জানি না আমার কেন এমন হয়, কিন্তু আপনার কথা মতে মনে হয় আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা জিনিসটা কি তা জানি না আমি। অনুভব যেন অবাক হয়ে গেল। তার জানা মতো কেউ যদি প্রেম বা ভালোবাসায় পড়ে, তাহলে এইসব সহজে কেউ কাউকে বলে না। প্রথম প্রথম একটু লজ্জা হয়, তারপর ধীরে ধীরে প্রপোজ করে। ছায়া কথা শুনে প্রপোজ মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো স্বাভাবিক কথা বলছে। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কেন? ভালোবাসলে কি কোনো সমস্যা? অনুভব হেসে দিল। না না, ভালোবাসো আমাকে,
কিন্তু এই কথা কাউকে বলো না। কেন, বললে কি হবে? মারবে আমাকে? না, তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে হইছে। হুম। হ্যাঁ, বিয়ে করলে ভালো হবে। আপনার পাশে বসে গল্প শুনবো। মেয়ে বলে কি, বিয়ে স্বাভাবিক কিছু না, সারা জীবন আমার সাথে পড়ে থাকতে হবে, বুঝছো? পরে কিন্তু কান্না করতে পারবা না। আপনার সাথে থাকবো? বাহ, তাহলে তো অনেক খুশি। মনে আছে আপনি আমাকে আইসক্রিম খাওয়াবেন বলেছিলেন? বিয়ের পর অনেক খাবো কিন্তু। তারপর ঘুরবো, তারপর বাচ্চা হবে, তাদের সাথে খেলবো, কত মজা। তুমি সত্যিই বোঝো না বিয়ে মানে কি? বিয়ে কি আবার একসাথে থাকবো এখন যেমনটা আছি? আর কিছু না। দেখো, তোমার আব্বু আর আম্মু যেমন থাকতো ওই রকম ভাবে থাকা লাগে। বাবা তো মা মারা যাওয়ার পর আরেকটি বিয়ে করেছে। আমি মারা গেলে আপনিও বিয়ে করবেন? ছায়া, এভাবে বলে না। আমি তোমাকে বিয়ে করলে আর কখনো অন্য কাউকে বিয়ে করব না। ছায়া, একটা খেলা খেলবা? হ্যাঁ, খেলবো। আমরা কিছুদিন একে অপরের সাথে কথা বলবো না, 10 দিনের মতো। তোমার প্রতিটি দিন কিভাবে যাবে আমাকে ছাড়া, বা আমাকে কতবার মনে পড়বে, বা সব লিখবা একটা ডায়েরিতে। তারপর তোমার অনুভূতিগুলো আমাকে জানাবা। 15 দিন পর ওই যে আম গাছ আছে, ওইখানে দুপুর 2টার দিকে এই ডায়েরি নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে, মজা হবে অনেক। এভাবে 10 দিন কেটে যায়। আজ 15 দিন হলো অনুভবের খালার বাড়ি থাকার। বাইরে সেই বৃষ্টি, আর এদিক দিয়ে দুপুর 2টায় যেতে হবে ওখানে। বাসায় কথা বলা যেত, কিন্তু কথা দিয়েছে তা রাখতে হবে। অনুভবের মাকে বলছে যে সে এই বৃষ্টিতে ভিজবে, এই বলে বের হয়ে গেছে। ছায়ারা তো কিছু বলা লাগে না। ছায়া ডায়েরি নিয়ে ভয়ে আম গাছের দিকে আগাচ্ছে। দেখতে পাচ্ছে অনুভব দাঁড়িয়ে আছে। ছায়া দৌড়ে যে অনুভবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে থাকে, আপনি কেন এই খেলা খেলতে বলেছেন? এতদিন দূরে, তাও আপনাকে ছাড়া। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এখনই আপনার কাছে ছুটে যাই। এই দিনের অপেক্ষায় ছিলাম আমি, কবে আপনার সাথে কথা বলতে পারবো। অনুভব ছায়ার এভাবে জড়িয়ে ধরাতে স্বাভাবিক হতে পারছে না। ঝুম বৃষ্টি যেন তাদেরকে ভিজিয়ে ফেলছে। অনুভব ছায়ার মুখ তুলে বলে, জানো ছায়া, আমার এরকম অনুভূতি কখনো হয়নি। নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। জানো, কত রিসার্চ করেছি আমি। আমি ভেবেছিলাম যে আমি ভালোবাসায় পড়িনি, কিন্তু সব জায়গায় রিসার্চ করে শুধু একটা উত্তরই পেলাম। আমি এই অনুভব নাকি ছায়াকে ভালোবেসেছি। অনুভব নাকি ছায়াকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। জানো ছায়া, সব জায়গায় রেজাল্ট পজিটিভ আসছে। পজিটিভটা হলো আমি তোমার ভালোবাসায় আক্রান্ত। এই ভালোবাসার কোনো প্রতিষেধক বের হয়নি, আর হবেও না। আমার তোমাকে ভালোবেসেই মরতে হবে। জানো ছায়া, পৃথিবীতে শুধু এই একটা রোগী আছে, যেই রোগে আক্রান্ত হলে মানুষ আরো বেশি দিন বাঁচে এবং খুশি হয়। এই রোগটার নাম হলো ভালোবাসা। আমি যে তোমার ভালোবাসায় আক্রান্ত। ছায়া বুঝতে পারছে না এত কঠিন মানের কথা, কিন্তু বুঝেছে যে অনুভব ছায়াকে ভালোবাসে ঠিক যেমনটা ছায়া অনুভবকে বাসে। তাহলে কি এই অনুভূতিকেই ভালোবাসা বলে? ছায়ার হঠাৎ করে খেয়াল আসে যে ছায়া অনুভবকে জড়িয়ে ধরেছে, অনুভবের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তোমার জড়িয়ে ধরা আমাকে পাগল করেছে ছায়া। তোমাকে আজীবন এই বুকে করেই রাখবো ছায়া। একটু বড় হও, তারপর বিয়ে করে নিব। আপনি ডায়েরি নেবেন না? অনুভব তাকিয়ে দেখে ছায়ার হাতে 3টা ডায়েরি। তোমার কাছে 3টা ডায়েরি কেন? দেখি তো। অনুভব ডায়েরি খুলে দেখে প্রতিটা পেজে শুধু অনুভবের নাম লেখা, জায়গায় জায়গায় লেখা, কোথাও বাদ নেই। 3টা ডায়েরি একই অবস্থা। আপনি না বলেছিলেন এই 10 দিনে যা মনে হবে বা সারাদিন যা হবে শুধু তাই লিখতে? আমি সারাদিন শুধু আপনাকেই ভাবছি, তাই এই অবস্থায় ডায়েরির। আর ডায়েরি ছিল না আমার কাছে, তাই আর লিখতে পারি নাই। অনুভব কি বলবে বুঝতে পারছে না, শুধু চোখের পানি বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। ছায়া বলে, আপনার ডায়েরি দেখান। ডায়েরি খুলে দেখে অনুভব কিছু লিখে নাই। আপনি আমাকে মনেই করেন নাই? তোমাকে মনে করা আমি গুণে শেষ করতে পারি নাই। তোমার নাম যে খাতা কলমে রচনা লেখা যাবে না, তাহলে তো তোমার অপমান হবে। পুরো আকাশে লিখতে দিলেও যে তা শেষ হয়ে যাবে। শুধু এতটুকু জানি, আমি যতবার নিঃশ্বাস নিয়েছি ততবার তোমাকে মনে পড়েছে। ছায়া এসবের কিছুই বুঝে না, শুধু বুঝে যে অনুভবের ছায়াকে ছাড়া থাকতে পারবে না। আচ্ছা, আপনাকে জড়িয়ে ধরলে এমন অনুভূতি হয় কেন? মনে হয় জড়িয়েই থাকি। জানি না তো, আমারও এমন মনে হয় জানো। চলেন আজ বৃষ্টিতে ভিজি। বৃষ্টির প্রতিটা ফোঁটা কি বলে জানো ছায়া? কি বলে? তোমাকে ভালোবাসি ছায়া। অনেক জোরে বলতে থাকে। তোমাকে ভালোবাসি ছায়া, অনেক বেশি। পারবো না তোমাকে ছাড়া থাকতে। ভালোবাসি তোমাকে।
ছায়া অবাক চোখে তাকিয়ে আছে অনুভবের দিকে। অনুভব এই তীব্র বৃষ্টিতে ছায়াকে মনের কথা বলছে। এই বৃষ্টিও যেন তাদের ভালোবাসার সাক্ষী। আফা আফা আফা, ওই আফা, শুনতেছেন? ধ্যান ভাঙলো ছায়ার। এতক্ষণ ছায়া এসব বলছিল। হ্যাঁ রহিমা, বলো। আফা, নিচে তামাশা শুরু হইছে, জলদি চলেন। মানে? মা কি আবার কাহিনী শুরু করলো? না আফা, জলদি চলেন, নাইলে ওপরে আইয়া পড়বো। ছায়া না ভাবে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই কারোর সাথে জোরে ধাক্কা লাগলো। ছায়া কিছু বলতে যাবে, ঠিক তখনই দেখে সামনে অনুভব দাঁড়িয়ে আছে। অনুভব ছায়াকে দেখে আর কিছু না ভেবে কান্না করতে করতে জড়িয়ে ধরে। ছায়া যেন এত কিছু নিতে পারছিল না, অনুভব কাঁধে অজ্ঞান হয়ে যায়। নিচ থেকে শাশুড়ি সব দেখছিল, এসব ভিডিও করে রেখে দিয়েছে যাতে পরশুকে দেখাতে পারে, শয়তানের হাসি দিয়ে। ছায়া যখন হুঁশ আসলো তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলো, হাতের উপর ভারী কিছু আছে। তাকিয়ে দেখে অনুভব ছায়ার হাত ধরে অঝরে কান্না করছে। হঠাৎ দরজায় নজর গেল, দেখলো পরশু শয়তানি হাসি দিচ্ছে। এই হাসি কোনো স্বাভাবিক হাসি না, যেন বিপদ আসার সংকেত। ছায়া পরশুকে দেখে ভয় পাচ্ছে না, বরং পরশু যদি ছায়াকে কিছু করে অনুভব কতটা হিংস্র হতে পারে তার ছায়ার ভালো মতো জানা আছে। ছায়াকে মশা কামড় দিয়েছে, সেই মশাকে ছাড়ে নাই, আর এখানে পরশু। অনুভব হাতটা শক্ত করে ধরে রাখছে, বলল, প্লিজ ছায়া, চলো, তোমার এখানে থাকা লাগবে না, তালাক দিয়ে দেও, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। ছায়ার মনে হচ্ছে এই বুঝি মারা যাবে। একটা ছেলে এত কাঁদতে পারে ছায়ার জানা ছিল না, কিন্তু ছায়া জানে ছায়ার কিছু হলে অনুভব কান্না করে দেয়, একদম বাচ্চার মতো। অনুভব পিছন ফিরে দেখে একজন সুদর্শন পুরুষ, বুঝতে পারে যে ছায়ার স্বামী। অনুভব পরশুকে দেখে বলল, ভাইয়া, আপনি ছায়ার স্বামী, তাই না? দেখেন, এই বিয়ে ভুলবশত হয়েছে। ছায়া আপনাকে ভালোবাসে না, আমি ছায়াকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি প্লিজ ছায়াকে তালাক দিয়ে দেন, আপনি আর ও কখনো সুখী হবেন না, শুধু শুধু 3টা জীবন নষ্ট হবে। দেখেন ভাইয়া, আপনার কিছু করা লাগবে না, আমি সব ব্যবস্থা করে দিব। এই বলে অনুভব পরশুর পা ধরে বসলো। ছায়া বলল, আপনি এ কি করছেন? ছাড়ুন ওনাকে, তিনি আপনার ছোট। ছোট বড় বুঝি না, আমি শুধু তোমাকে বুঝি ছায়া, শুধু তোমাকে। ছায়া, তোমাকে ভালোবাসি, পারবো না তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে। এই বলে পরশুর পা ধরা অবস্থায় অনুভব অজ্ঞান হয়ে পড়ে গেল। পরশু চুপচাপ সব কাহিনী দেখছে, কিছু বলছে না, শুধু শয়তানি হাসি দিচ্ছে। ছায়া পরশুর দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রহিমা আর ছায়া মিলে অনুভবকে উঠাচ্ছে। পরশু পা ঝাড়া দিয়ে বিছানায় গিয়ে বসেছে, আর এদিকে অনুভবের বাসায় হইচই লেগে গেছে। অনুভবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল অনুভব? অনুভব তো ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, তাহলে গেল কোথায়? সব জায়গায় খোঁজ নিচ্ছে। অনুভবকে ঘুম থেকে উঠাতে সাহায্য করে আয়ান। আয়ন অনুভব আর ছায়ার কাজিন। তারপর আয়ন অনুভবকে লেবু পানি খাওয়ায়। অনুভবের মনে নেই যে ছায়ার বিয়ে হয়ে গেছে। ঘুম থেকে উঠে বলে ছায়া কোথায়। আয়ন অনুভবকে মনে করিয়ে দেয়, তখন যেন অনুভব পাগলের মতন করতে থাকে। আয়ন অনুভবকে ছায়ার বাসার ঠিকানা দেয়। অনুভব আর কিছু না করে লুকিয়ে এখানে চলে আসে। ছায়া আর রহিমা কোনো মতে অনুভবকে উঠিয়ে পাশের একটা রুমে নিয়ে গেল। তারপর ডাক্তারকে তৎক্ষণাৎ ফোন দিল। পরশু যে সব দেখছে তার ছায়ার খেয়াল নেই। অনুভবই যেন এখন সব ছায়ার কাছে। ডাক্তার আসলো, চেক আপ করলো, বলল, পেশেন্টকে ফুল বেড রেস্ট, প্রচন্ড জ্বর আসছে গায়ে। সে মনে হচ্ছে অনেক জার্নি করেছে, শরীর দুর্বল, মনে হয় অনেক বড় শট খেয়েছে, ফলে ব্রেন তা নিতে পারছে না, এর জন্য তীব্র জ্বর এসেছে। এখন থেকে কোনো মানসিক চাপ দেওয়া যাবে না, ফুল বেড রেস্ট আর কিছু ওষুধ দিচ্ছি। ফরাদ হোসেন একজন পারিবারিক ডাক্তার, ফলে কোনো টাকাই নেন না। পরশু এসব কথা সব শুনছিল। অনুভবকে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে বাবার বাড়ি ফোন দেয়। হ্যালো মা, উনি আমাদের বাসায় আসছে। ছায়ার মা জানে ছায়া উনি কাকে বলছে, তাই নাজমা বেগম বলল, তোর এখানে গেল কিভাবে? তোর ঠিকানা কেমনে জানলো? তুই কিছু করেছিস, আমি জানতাম। তুই সব খারাপের মূল। কেন আমাদেরকে ছেড়ে শান্তি দাস না? কেন? আমাদেরকে মেরেই ফেল। কি বলবো বুঝতে পারছি না। আমি আয়ানকে পাঠাচ্ছি, অনুভবকে নিয়ে আসবে। তা দরকার নেই, তিনি আজকে এখানে থাকবে। তার শরীর ভালো না, ঘুমিয়ে আছে। রাখি মা, আসসালামু আলাইকুম। এই বলে ফোন কেটে দিল ছায়া। কার সাথে ফোনে কথা বললে? মায়ের সাথে। জানি মা, আজকে তাড়াতাড়ি ঘুমাবো, রুমে চলো। ছায়া বুঝতে পারছে আজকে ছায়ার সাথে কি হবে। রাত 11:37 বাজে। নিচে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেছে। অনুভব এখন উঠি, তাই আর জাগায় নাই। অনুভবের খাবার অনুভবের রুমে পাঠিয়ে দিয়েছে, টেবিলে রাখা।
ছায়ার শাশুড়ি স্পর্শের সামনে ছায়াকে কিছু বলে না, যে যার রুমে চলে গেছে। ছায়া একটু অনুভবকে দেখে আসে, তারপর রুমে আসে, দেখে যে পর্শ বিছানায় হেলান দিয়ে মোবাইল টিপছে। ছায়া পর্শকে দেখে চমকে যায়, কারণ পর্শ আজকে রাগান্বিত না, যেন কিছুই হয়নি এমন ভাব ধরে আছে। পর্শ হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠে, ছেলেটা তোমাকে খুব ভালোবাসতো। কি বলছি শোনো না? ভালোবাসতো না, ভালোবাসে। আর তুমি? ছায়া কিছুই বলছে না। পর্শ ছায়ার চুলের মুঠি ধরে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞেস করে কানে যায় না? তুই বাসিস কি না বল। ছায়া কি বলবে ভেবে পাচ্ছে না। পর্শ বেল্ট নিয়ে আসে ছায়াকে মারার জন্য। ইচ্ছে মতো মারা শুরু করেছে, কিন্তু ছায়া হাসি মুখে দাঁড়িয়ে আছে, যেন সব কিছুই স্বাভাবিক। পর্শ আরো জোরে মারতে লাগলো, একসময় নিজেই হাইপার হয়ে গেল। বলল, শোন জায়গা, তুই আমার ছাড়া আর কারো হতে পারবি না। তোকে আজীবনের জন্য অত্যাচার করার জন্য তোকে লাগবে না। তুই ডুকরে ডুকরে কাটবি, আর আমি ভালোবাসার মানুষের মরা দেখে তৃপ্তির হাসি দিব। তোর নাটক করতে হবে আমাকে ভালোবাসার, নইলে কিন্তু মনে রাখিস ছেলেটাকে মার্ডার করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। এখন বাকিটা তোমার ইচ্ছা হবে, কিন্তু তোকে তো এখন আমার লাগবে। এই বলে ছায়াকে বিছানায় ফেলে দিল। তখনই ছায়া বলল, দেখেন, আজকে আমার শরীর ভালো না, প্লিজ ছাড়ুন। আজকে যে তোকে বেশি অত্যাচার করব, যখন তুই ব্যথায় কাঁদিস তখন তো মন চায় তোকে আরো ব্যথা দিই। ছায়ার শাড়ি এক টান দিয়ে খুলে ফেলে দিল। ছায়ার ঠোঁট দুটো যেন পর্শের আবদ্ধে, আর ছায়ার চোখ থেকে অনর্গল পানি পড়ছে। ছায়াকে যেন চিড়ে চিড়ে খেলো। পর্শ উঠে জামা পরতে পরতে বলল, এভাবেই সারা জীবন আমার বিছানার সঙ্গী হবি? উফ, তোকে যে ভালোবাসি। সারা রাত ছায়া ঘুমহীন কাটায়। কি করবে, পাশের রুমে অনুভব ঘুমিয়ে আছে, আর এখানে তার স্বামী। মনে মনে ভাবছে ছায়া, স্পর্শকে ভালোবাসার নাটক না করলে নাকি অনুভবকে মেরে ফেলবে। কোথায় যাব আমি? ছায়া ভাবতে থাকে পুরনো কথা, অনুভবের সাথে কাটানো দিনগুলোর কথা। অনুভবের বেড়ানোর তখন শেষের দিকে। ছায়া যেন কেমন খারাপ লাগা শুরু হলো। ছায়া আর অনুভবের ভালোবাসা ছিল অন্যরকম। ছায়া অনুভবের সামনে থাকলে অনুভব ছায়াকে চিঠি দিয়ে কথা বলতো। অনুভব ছায়াকে নানান ধরনের গল্পের বই দিত, গল্পের বই পড়ে শোনাতো। ছায়ার মা অনুভবের সামনে ছায়াকে কিছু বলার সাহস পেত না। একসাথে রাতে কবরের ওখানে যেত, পুকুর পাড়ে বসে গল্প করত, চাঁদ দেখত। অনেক সুন্দর চাঁদ ছিল তাদের সময়। আজ অনুভবের চলে যাওয়ার দিন চলে এসেছে। কি করবে, যেতে হবে। কিন্তু কথা দিয়েছে যে প্রতিদিন আসবে দেখা করতে। যেহেতু ছায়ার বাড়ি থেকে অনুভবের বাড়ি মাত্র 1.5 ঘন্টার পথ, সেহেতু প্রতিদিনই আসবে। ছায়ার মোটেও ভালো লাগছিল না। ছায়াকে অনেকগুলো গল্পের বই দিয়েছে অনুভব, আর গল্পের শেষ পাতায় এক একটা করে চিঠি দিয়েছে অনুভব। ছায়া বুঝি কান্না করে দিবে এক্ষুনি, কিন্তু কান্না করা যাবে না। তিনি মানে অনুভব বলেছেন প্রতিদিন আসবে দেখা করতে। যেহেতু সমস্যা নেই, অনুভব ছায়াকে একটা জিনিস হাতে দিয়ে চলে যাচ্ছে। ছায়া শোনো, এটা তোমার জন্য। এখন দেখবা না, পূর্ণিমা রাতে দেখবা। তোমাকে যে বড্ড ভালোবাসি। আর শোনো, এই নাও ফোন, আমার সাথে কথা বলবা। খালামণিকে বলে দিয়েছে আমি যে তোমাকে ফোন দিব। বাসার সবাই কিছুটা আঁচ করেছে আমাদের আচরণে। খালামণি মারলে আমাকে ফোন দিবা, আমি ছুটে চলে আসবো। ছায়া নিশ্চুপ, কিছুই বলছে না, শুধু ভিতর ভিতর খারাপ লাগা শুরু হয়েছে। এই বলে চলে গেল অনুভবরা। যার পানে চেয়েছিল ছায়া, প্রতিদিনই দেখা হবে, তবু কেমন জানি খারাপ লাগছে। পরের দিনই ছিল পূর্ণিমা রাত। গিফটটা খুলে দেখলো একটা নীল শাড়ি, নীল কাচের চুড়ি, একটা পায়েল, আর সাথে একটা চিঠি। চিঠি খুলে দেখলো ছায়া লেখা ছিল যে, আমার প্রিয়তমা, আমার গিফট তুমি দেখেছো এতক্ষণে? যা দিয়েছি তা পরে মঙ্গলবারের রাতে 11টার পর বারান্দায় এসে দেখবা। যদি আমি থাকি তাহলে নিচে নামবা, না হলে আমার জন্য অপেক্ষা করবা। আমি আসবো। ইতি তোমার পাগল অনুভব। ছায়ার যেন খুশিতে নাচতে ইচ্ছা করছে। 2 দিন পরে ছিল মঙ্গলবার। এই 3 দিনে অনুভব আসেনি। অনুভব অসুস্থ হয়ে গিয়েছিল, তাই ছায়া মানা করেছিল অনুভবকে আসতে। ছায়ার অনুভবের মধ্যে অন্যরকম কথা হয়। অনুভব বলে দিয়েছে যখন অনুভব ফোন দিবে তখন যেন ছায়া শুরুতে একটু হাসে। ছায়া হাসলে নাকি অনুভবের সারাদিন ক্লান্তি দূর হয়ে যায়। ছায়া আবার অনুভবকে ফোন দিলেই খুশিতে হেসে দেয়। ছায়াকে জোর করে হাসতে হয় না। ফোনের মধ্যে গল্প শোনায়, কবিতা শোনায়। অনুভব ছায়াকে নিয়ে কবিতা বানায়। একদম অন্যরকম কথা তাদের মাঝে। দেখতে দেখতে মঙ্গলবার চলে আসছে। যতই রাত হচ্ছে ছায়ার জন্য বুক ধড়পড় করছে, পেট কামড়াচ্ছে। সবাই ঘুমিয়ে যায় 10টার সময়, আর ছায়া শাড়ি পরা শুরু করে দিল।
ব্লাউজ একদম ফিটিং হয়েছে, হাতে নীল কাচের চুড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, কপালে নীল টিপ, যেন কোনো পরিভূমিতে চলে আসছে। রাত 11টায় বারান্দায় যায় আস্তে করে, দেখে নিজে অনুভব দাঁড়িয়ে আছে। অনুভব যখনই উপরে তাকায় চোখ যেন সরাতে পারছে না, চোখ যেন আটকে গেছে। ছায়া আস্তে করে ঘর থেকে বের হয়ে নিচে যায়। অনুভব স্তব্ধ, চাঁদের আলোতে যেন আবছা দেখছে অনুভব ছায়াকে। এ যেন ভূমিতে থাকা এক পূর্ণিমা চাঁদ। ছায়া অনুভব সামনে আসতেই ছায়া বলে পুকুর পাড়ে চাই চলেন। অনুভব কোনো কথা বলে না, চুপচাপ ছায়ার পিছে পিছে যায়। ছায়া চুল খোপা করা ছিল, অশোকবাও সুন্দর লাগছে। পুকুর পাড়ে যে বসলো দুজনে। অনুভব বলল, জানো ছায়া, যদি কোনো বড় লেখক তোমাকে দেখতেন তাহলে হয়তো এতক্ষণে একটা উপন্যাসের বই লিখে ফেলতেন। আর যদি কোনো কবি দেখতেন তাহলে হয়তো কবিতার বই হয়ে যেত। আর যদি কোনো গায়ক দেখতেন তাহলে এতক্ষণে হয়তো তোমার নামের গান সারা বিশ্বে ছড়িয়ে পড়তো। কিন্তু আমি কেন কিছু করছি না জানো? কারণ তাদের কাছে তুমি নেই, আমার কাছে তুমি আসো। তোমাকে নিয়ে বই লিখলে একদিন পড়ে তা শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে প্রতিদিন যে ভালোবাসা দিব তা কখনোই শেষ হবে না। আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমিও কেন আপনাকে এত ভালোবাসি? আচ্ছা, আমি যদি অন্য কারো হই তখন? অনুভব এই কথা শুনে হাসলো, বলল, তুমি কখনোই অন্য কারো হবা না, আমি সব সময় তোমার কাছেই থাকবো। আর আমি যদি মারা যাই কখনো, তখন কি করবেন? আরেকটা বিয়ে করবেন আমার বাবার মতো? অনুভব যেন শুকিয়ে গেল, বলল, তোমাকে ছাড়া আমি মারা যাব ছায়া। তুমি মারা গেলে আমিও মারা যাব। যদি মারা নাও যাই তাহলে একটা পাগল থাকবে যাকে সবাই চিনবে, যে তোমার কবরের পাশে সারাদিন থাকবে। সেটা আর কেউ না, আমি থাকবো ছায়া। এখন এসব কথা বাদ দাও না, আমার খারাপ লাগে শুনতে। অনুভব ছায়াকে এতটা ভালোবাসতো যে ছায়ার কিছু হলেই যেখানেই থাকতো সেখান থেকে চলে আসতো। একদিন ছায়ার পাশে একটা বিয়ের প্রস্তাব আসে। অনুভব এটা শোনার পর একটু দাঁড়ায় না, তাকে বের করে দূরে নিয়ে যেয়ে ইচ্ছা মতো মারছে। কিন্তু বিয়ের প্রস্তাব দেয়া কোনো খারাপ কিছু না, কিন্তু এটা অনুভবের সহ্য হতো না। ছায়া যা চাইতো তাই এনে দিত অনুভব। একদিন ছায়ার রাত 1টার দিকে, ছায়ার তখন আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। ছায়া অনুভবকে শুধু এটা বলেছে। তখন অনুভব বলে, ছায়া তুমি ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। ছায়া ঘুমিয়ে যায়, এটা স্বাভাবিক কথা। আইসক্রিম খাইতে ইচ্ছা হতেই পারে। ঠিক 2 ঘন্টা পর ফোনের ভাইব্রেটের শব্দে ঘুম ভাঙে। ছায়া দেখে অনুভব ফোন দিয়েছে। কল ধরতেই বলে যে, ছায়া, আমি তোমার বাসার সামনে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি না খাবা? জলদি আসো, গলে যাবে নাইলে। ছায়া যেন শখ খেলো। তখন বাজে রাত 3টা, এত রাতে আইসক্রিম কোথায় পাবে? তাই ছায়া বলল, আপনি কি মজা করছেন? এত রাতে আপনি কোথা থেকে আসলেন? আপনার আসাটা নর্মাল, আপনি প্রায়ই আসেন। আচ্ছা দাঁড়ান, আমি আসছি। এই বলে নিচে চলে গেল। যে দেখে অনুভব 2 হাত ভর্তি আইসক্রিম, তা দেখে ছায়া বলল, আপনি আসলেন কেন এত রাতে? যদি কিছু হয়ে যেত? আপনি এমন কেন? আপনি এমন ভাবে আসলে আমার খুব কষ্ট হয়। আপনি বোঝেন না কেন? আর এত আইসক্রিম কোথায় পেয়েছেন, তাও এত রাতে? আমি এমনি বলেছিলাম, তাই বলে এভাবে আপনাকে কষ্ট দিয়ে না। ছায়া প্লিজ, মন খারাপ করো না। তোমার ইচ্ছা অপূর্ণ থাকলে তুমি কষ্ট পাইতা, যে আমার সহ্য হয় না। এই নাও, এসব তোমার। তোমাকে ভালোবাসি, তোমার ইচ্ছাগুলো আমার কাছে অনেক বড়, এগুলো পূরণ করতে হবে আমাকে। খুব সুন্দর যাচ্ছিল তাদের ভালোবাসার কাহিনী। ছায়া নিজেকে সব থেকে সুখী মেয়ে মনে করত। ছায়ার সৎ মা ছায়াকে কিছু বলার সাহস পেত না। অনুভব ওয়ার্নিং দিয়ে গেছে। ছায়ার অনুভবের ঝগড়া লাগতো না যে তা না, ঝগড়া লাগতো, কিন্তু অনুভব কিছু বললে ছায়া চুপ থাকতো, আর ছায়া কিছু বলে অনুভব চুপ থাকতো। তাদের ভালোবাসা সবাইকেই হার মানাতো। অনুভব ছায়ার পুরা পাগল ছিল। একদিক থেকে ছায়ার এসএসসি পরীক্ষা শেষ হলো, আর অনুভবে অনার্স শেষ। অনুভবের ইচ্ছার লেখক হবে। এই পাগল তোমায় ভালোবাসে, সবকিছু চিন্তা করে রেখেছে অনুভব। ছায়া এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, কলেজে ভর্তি হলো। আর এদিকে অনুভব অনেক বড় লেখক হতে চায়। এর জন্য বিদেশে থেকে 1 বছরের কোর্স করবে, তাই বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে। অনুভব যেতে চায়নি ছায়াকে ছাড়া, ছায়া বলেছে যেতে। সবাই জোর করেছে যাওয়ার জন্য। এদিক দিয়ে ছায়া প্রতি রাতে কাঁদে। অনুভব বোঝে যে ছায়ার হয়তো মন খারাপ, তাই অনুভবও রাতে চলে আসে। ছায়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছায়াকে কাঁদতে দেয় না। ছায়া কাঁদলে নাকি অনুভবের সহ্য হয় না। যাওয়ার আগের দিন রাতে অনুভব শেষবারের মতন ছায়ার কাছে এসেছে, অনেকগুলো গল্পের বই আর কবিতার বই নিয়ে।
ছায়ার বুকে চাপ্পা কষ্ট। অনুভবের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে, যাতে যাওয়ার আগে অনুভব মন খারাপ না হয়। অনুভব বলল, আমি তোমাকে প্রতিদিন ফোন দিব, তুমি কিন্তু মন খারাপ করবা না প্লিজ। আর দেখো কতগুলো বই দিয়েছি, সব পড়বা। আমি এগুলোর মধ্যেই তোমার সাথে থাকবো। ছায়া শুধু হাসি মুখে আছে। চলে গেল অনুভব। তারপরেই সব নির্যাতন শুরু। ছায়ার সৎমা এতদিন ঝাল তুলে নিচ্ছে একেবারে। কথায় কথায় মারে। অনুভবের মা ছায়ার কাছে এসে বলে গেছে যাতে অনুভবের লাইফ থেকে দূরে চলে যায়। ছায়া অনুভবকে বলতে পারে না, কারণ ছায়া মায়ের সামনে ছায়ার কথা বলতে হয় অনুভবের সাথে। কথা বলার শেষে ছায়ার মা ফোন নিয়ে নেয়। আবার অনুভব যদি ছায়ার ফোনে ফোন দেয় তখন নাজমা বেগম নিয়ে আসে। কোনো সুযোগই হচ্ছিল না অনুভবকে কিছু বলার। তখন বিকেলে ছায়া ঘুমাচ্ছে, হঠাৎ করে ছায়ার মা ছায়ার চুল ধরে টেনে ঘুম থেকে ওঠায় আর বলে জলদি গেস্ট রুমে আয়। ছায়া কোনো রকম মুখ ধুয়ে গেস্ট রুমে আসে, যে দেখে একজন হুজুর আর একজন সুদর্শন পুরুষ আর একটা লোক আর একজন মহিলা। ছায়া বুঝতে পারে কি হতে যাচ্ছে। ছায়া রুম থেকে বের হয়ে যায়। ছায়ার মা পিছন পিছনে যায়, ছায়াকে টেনে এনে বলে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমি নিজে বিষ খেয়ে মারা যাব। এই যে বিষ, আর এখন তুই বল কি করবি। মা, আমি এই বিয়ে করব না। আপনি জানেন না আমি ওনাকে ভালোবাসি, তাহলে কেন এমন করতেছেন? না, তুই এই বিয়ে না করলে আমি বিষ খাবো। বিষের বোতল খুলছে। বলল, তুই বিয়ে করবি নাকি আমি মরবো। ছায়া কি করবে বুঝতেছে না। নাজমা বেগম দেখে মনে হচ্ছে সত্যি বিষ খাবে। আচ্ছা করব, কিন্তু তোমরা ওনাকে কি উত্তর দিবা? তিনি তো আমাকে নিয়েই ছাড়বে। অনেক কষ্টে ছায়া বিয়ের এখানে আসছে। হুজুর দেরি না করে বিয়ে পড়ানো শুরু করে। এদিকে ছায়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু এই কান্নার মূল্য কেউ দিবে না অনুভব ছাড়া। সেদিন রাতেই পরশ ছায়াকে উঠিয়ে নিয়ে যায়। এইভাবে আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল। বাসর রাতে ছায়ার চোখের পানি ফেলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। বাকিটা তো আপনাদের বললামই। পরশ ছায়াকে এত অত্যাচার করে যা বলার বাইরে, কিন্তু রাতে ঠিকই বলে ছায়াকে ভালোবাসে। তারপর বিছানার সঙ্গী। অনেক জোরে বাতাস শুরু করলো। ভাবনায় ছেদ পড়লো ছায়ার। এতক্ষণে নিজের অতীত ভাবছিল। বাতাস অনেক জোরে বইতেছে, সব জানলা আটকাতে হবে। রুমের জানলা আটকিয়ে রুমের বাইরে গেল। অনুভবের রুমটার জানলা খোলা আটকাতে হবে। আস্তে করে দরজা খুললো, কিছু একটা পায়ে বেজে গেল। জলদি জলদি উঠে লাইট জ্বালালো, দেখে অনুভব নিচে বসে আছে। অনুভব ছায়ার দিকে এক পলক তাকালো আর বলল, ছায়া, তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমাকে বাঁচাও ছায়া। ছায়া কি বলবে বুঝতে পারছে না। কিছু না বলেই জানলা আটকালো। তারপর রুম থেকে বের হয়ে যাবে, ঠিক তখনই অনুভব বলে উঠল, ছায়া, ছায়া, একটা বই লিখবো যে তোমাকে নিয়ে, শুনবা না? নাম কি জানো? সেই বইয়ে না আমাদের 4টা বাচ্চা আছে, 2টা মেয়ে ও 2টা ছেলে। ছায়ার চোখের জল বাদ মানছে না। চোখ বেয়ে পানি পড়তে যাবে, ঠিক তখনই অনুভব চোখের পানি ধরে ফেললো আর বলে, জানো না তোমার চোখের পানি কত মূল্যবান আমার কাছে? আমি এটা মাটিতে পড়তে দেই কি করে? আপনি কেন এখনো আমাকে ভালোবাসেন? আমি একজন বিবাহিত। আমাকে ভালোবাসা মানে দিনের সকালে চাঁদ দেখা একই কথা। আপনি প্লিজ চলে যান, আমাকে থাকতে দেন। ছায়া, তুমি আজও আমাকে ভালোবাসো? শুধু পরিস্থিতির শিকারে এমন হয়েছে, না হলে তুমি আমারই থাকতা। প্লিজ, আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আপনি কাল সকালে চলে যাবেন এখান থেকে। এই বলে চলে গেল ছায়া। রুমে যে দেখে পর্শ বসে আছে। ছায়া যেন ভয় পেয়ে গেল। পর্শ বলল, কি চাহিদা মেটানো শেষ নাকি আরো লাগবে? নাকি আমি আরো কিছু দিব? তাকিয়ে দেখে অনুভব। হ্যাঁ, পর্শকে অনুভব থাপ্পড় মেরেছে। ছায়া কাঁপতাছে। ছায়া বুঝতে পারছে সামনে কি হতে যাচ্ছে। পর্শ রেগে অনুভবকে মারার জন্য আসছে। ছায়া পর্শকে বাধা দেয়, বলল, প্লিজ আপনার পায়ে পড়ি, কিচ্ছু করবেন না প্লিজ। তার হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ছায়া, তুমি সরে যাও। ওর সাহস কি করে হয় তোমাকে এসব কথা বলার? আমার বউ, আমি যা ইচ্ছে করবো তাতে তোর কি? তুই অতীত ছিলি আর আমি ছায়ার স্বামী। আমি ছায়াকে মারি কাটি, তাতে তোর কি? তুই কিছু বলার কে? তোর কত বড় সাহস! এই বলো পর্শকে মারা শুরু করলো। পর্শ কিছু করতে পারছে না। ছায়া থামাতে পারছে না। নিচ থেকে সবাই ছুটে আসলো। সবাই থামানোর চেষ্টা করছে, কিন্তু অনুভবের রাগের সাথে কেউ পেরে উঠছে না। পর্শকে মনে হয় আজকে মেরেই ফেলবে। ছায়া হুট করে অনুভবের পা ধরে, বলল, প্লিজ আপনি এখান থেকে যান, প্লিজ যান, পায়ে পড়ি। অনুভব কি বলবে বুঝতে পারছে না। আস্তে করে পর্শের গলা ধরে বলল, কোনোদিন যদি দেখি ছায়ার চোখে পানি, তাহলে মনে করিস আমার থেকে খারাপ কাউকে দেখবি না, আর আমার ছায়াকে সবসময় ভালোবাসবি।
আমি প্রতিদিন ছায়াকে দেখতে আসবো, মাঝে মাঝে এখানে থাকবো, দেখবো তুই ছায়াকে সুখী রাখতে পারিস কিনা। আজকে ছায়া আমার পা ধরছে তাই এমন করছি, কিন্তু মনে রাখিস ছায়ার সাথে উল্টো কিছু করলে তোকে মেরে এমন জায়গায় ফেলে আসবো কেউ জানবেও না। ছায়ার চোখের পানি আমার সহ্য হয় না, ছায়ার মন খারাপ আমার সহ্য হয় না। ছায়ার যদি কিছু হয় তাহলে মনে রাখিস ছায়া, তোমাকে আমি ভালোবাসি আর আজীবন বাসবো। হয়তো তুমি আমার বউ না, তোমার মন খারাপ সহ্য হয় না আমার, তুমি জানো। তুমি আমার পা ধরেছো তাই এমন করেছি। তুমি আমাকে ভালো না বাসলেও আমি বাসবো। আর স্পর্শ যদি কিছু করতে যায় তাহলে স্পর্শকে মেরে ফেলতে আমার একটু সময়ও লাগবে না। আমি এখানেই থাকবো, তুমি চিন্তা করো না ছায়া। আমি তোমার কাছে আসতাম না যদি তুমি সুখী থাকতা, কিন্তু আমার বেঁচে থাকার উপায়ই তুমি। আমি মারা গেলে তুমি কান্না করবা, যা আমার সহ্য হয় না। এই বলে অনুভব রুম থেকে বের হয়ে গেল। পর্ষের অবস্থা নাজেহাল। ছায়ার শাশুড়ি চিল্লাইয়া বলতাছে, এই কুলাঙ্গারের জন্য আমাদের সংসারে আগুন লেগেছে। হঠাৎ করে অনুভব আসে ছায়ার শাশুড়ির দিকে, শুধু এক নজর দেয়। শাশুড়ি ভয়ে চুপ হয়ে যায়। সবাই পর্ষকে উঠাচ্ছে। সেই রাতে ডাক্তারকে ফোন দিয়েছে। আমি সব রক্ত ক্লিন করে দিচ্ছি, ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। এই ওষুধগুলো খাবেন না। আর এই ভয়াবহ অবস্থা কে করেছে? সবাই চুপ, কেউ কিছুই বলছে না। তিনিও কিছু জিজ্ঞাসা করে নাই আর। ছায়া পর্ষের সেবা যত্নে মশগুল। পর্ষের জন্য খুব খারাপ লাগছে। অনুভবের কথা কানে বাজছে। মনে মনে বলল, ছেলেটাকে মনে হয় আমার থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা, আমি কি আসলে ছায়াকে ভালোবাসি? তাহলে এত অত্যাচার করি কেন? ছায়া আমাকে এই সময় কত সেবা যত্ন করলো, আর আমি না। কি, ছি ছি ছি। পর্ষের নিজের প্রতি ঘৃণা লাগছে। এইভাবে দুদিন কেটে গেল। অনুভবের এই বাড়িতে যাওয়া আসায় কেউ কিছু বলার সাহস পায় না। অনুভব যখন খুশি তখন আসে। ছায়ার জন্য গল্পের বই আনতে ভোলে না। ছায়াও নেয়, চুপি চুপি পড়ে। পর্ষ সব দেখে, নিজের মধ্যে খারাপ লাগা শুরু করে আর বলে, ছেলেটা কি সুন্দর, নিজের ভালোবাসার মানুষকে খুশি দেখার জন্য কত কিছুই না করে, অথচ আমি। রাত 2টো বাজে। কারোর কান্নার আওয়াজে ঘুম ভাঙে পর্ষের। চাঁদের জ্যোৎস্না রুমে এসে পড়েছে। আবছা আলোয় দেখা যাচ্ছে ছায়া কান্না করছে। ছায়ার কান্না যেন পর্ষের বুক চিরে নিয়ে যাচ্ছে। এর আগে ছায়ার কান্না অনেকবার দেখেছে, কিন্তু এমন হয়নি। পর্ষ ঘুমের নাটক করে শুয়ে থাকে। ছায়া কান্না করতে করতে বলতে থাকে, কেন আল্লাহ আমার সাথে এরকম করলা? ছোটবেলা থেকে কষ্ট নিয়েই বড় হয়েছি। যাকে ভালোবেসেছি তাকেও হারিয়েছি, আর তুমি আমাকে নরকে ফেলে দিয়েছো। আত্মহত্যাও করতে পারবো না, কারণ এটা মহাপাপ। তাহলে আমাকে নিয়ে যাও তোমার কাছে। এসব শুনে যেন পর্ষের বুক ক্ষত বিক্ষত হয়ে গেল। ছায়া নিচেই ঘুমিয়ে গেল কান্না করতে করতে। পরের দিন পর্ষ অফিস যায় না, তাই ছায়া বলল, আপনি অফিসে যাবেন না? না, শরীর ভালো না। আচ্ছা, তাহলে আমি নাস্তা নিয়ে আসি উপরে। না, আজকে খাবো না আজ। আচ্ছা, অনুভব কখনই বাসায় আসে? দুপুরের দিকে। আমি মানা করেছি অনেকবার আসতে, কিন্তু আমার কথা শোনে না। আপনি প্লিজ কিছু করবেন না? যা করার আমার সাথে করেন। না, মানা করবো কেন? আমি ওকে, অনুভবের অধিকার আছে এখানে আসার। আচ্ছা ছায়া, এখন আমার সামনে একটু বসবা? আমি তোমাকে একটু মন ভরে দেখি। ছায়া কিছু না বলে পর্ষের সামনে বসলো। পর্ষ ছায়ার সবকিছু খুঁটি খুঁটি দেখছে। তারপর বলল, ইস, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে। রাতে ঘুমাও না? সরি, আসলে আমি ঘুমাতে দেই না তোমাকে। তোমার পুরো শরীরেই আমার মারের দাগ আছে, কিছু লাগাও না? না, তার প্রয়োজন হয় না, অভ্যাস হয়ে গেছে। পর্ষের চোখের পানি জমতে শুরু করেছে। বলল, আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও। জানি আমি ক্ষমার যোগ্য না, তবুও ক্ষমা করে দাও। এই বলে পর্ষ রুম থেকে বের হয়ে গেল। আজকে ছায়া যেন পর্ষের অন্য রূপ দেখলো। দুপুর হয়ে গেছে, অনুভব চলে আসছে। পর্ষকে দেখে অনুভব স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো। এখন সুস্থ? পর্ষ হেসে বলল, হ্যাঁ, সুস্থ। একটু বসুন, আমি আসছি। ছায়া, ছায়া, পর্ষের ডাকে নিচে নামে ছায়া। জি বলুন। এখানে বসো, আমি আসছি। অনুভব আর ছায়া সামনাসামনি বসে আছে। কিছুক্ষণ পর পর্ষ হাতে একটা পেপার নিয়ে আসে। সেটা অন্য কিছু না, ডিভোর্স পেপার। ছায়া হাতে দিয়ে বলে, সাইন করে মুক্ত পাখি হয়ে যাও ছায়া। অনুভব এক চটে দাঁড়িয়ে গেল। ছায়া যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। কাপা কাপা হাতে ছায়া পেপার নিল। দেখে আগেই পর্ষ সাইন করে দিয়েছে, শুধু ছায়ার সাইন বাকি। পর্ষ বলে, ভয় পেও না, তুমি আজ মুক্ত। ছায়া চোখের বাদ মানছে না, হুট করে কান্না করে দিল। কিন্তু এখন অনুভব আগেই পর্ষ ছায়ার চোখের পানি ধরে ফেলেছে। বলল, এই মেয়ে, তোমার চোখের পানি এভাবে মাটিতে পড়তে দাও কেন? আজ তোমার খুশির দিন। আমি যে কখনো তোমাকে ভালোবাসতে পারিনি। শুধু
চাহিদা নির্যাতন করছি। অনুভব তোমাকে অনেক বেশি খুশি রাখবে, আর তুমি খুশি থাকলে আমি খুশি থাকবো। সাইনটা করে দাও। ছায়া কাঁপা হাতে কলম নিল। বুঝতেছে না কি করবে, কিন্তু আজ ছায়া একটু স্বার্থপর হবে। আজ একটু নিজের জন্য ভাবতে হবে। সাইন করে দিল ছায়া। পর্ষার যেন বুক চিরে যাচ্ছে। অনুভব বাকরুদ্ধ হয়ে আছে। অনেক জোরে যেয়ে পর্ষকে জড়িয়ে ধরে অনুভব। কি বলবে বুঝতেছে না, কিভাবে ধন্যবাদ দিবে তাও জানে না। পর্ষ বলে ওঠে, আপনি আমার ভাইয়ের মতো, ছায়াকে সবসময় সুখী রাখেন। ছায়া কান্না করলে কিন্তু আপনার খবর আছে। আমি জানি আপনার কাছে থাকলে ছায়া সব থেকে সুখী মানুষ হবে। ছায়া, তুমি যে সব কিছু গুছিয়ে ফেলো। ভাষা সবার যেন খারাপ লাগতে লাগলো। ছায়ার শাশুড়ি ছায়ার কাছে এসে জড়িয়ে ধরল, বলল, মা, তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে পারলে ক্ষমা করে দিস। ভাবি, আপনার সাথে আমি কখনো কথা বলি নাই। ভালো থাকবেন আশা করি। আফা, আপনি অনেক ভালা মানুষ। আপনি আমার বড় বইনের মতো। আপনি কিন্তু আইবেন মাঝে মাঝে আমার লগে দেখা করবেন। সবার সাথে দেখা করে নিয়েছে ছায়া, কিন্তু পর্ষ তিনি কোথায়? পর্ষকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল ছায়া। দেখে যে ছাদে বসে আছে পর্ষ, বলল, আপনি এখানে? আমি আপনাকে পুরো বাড়ি খুঁজে এসেছি, আমাকে আগায় দিবেন না? আচ্ছা ছায়া, তুমি আমার সবকিছু সহ্য কেন করে নিতা? প্রতিবাদ কেন করতে না? এসব কথা ছাড়ুন, আপনার শরীর খারাপ করবে। আর শুনুন, আপনার বিছানার পাশে মেডিসিন বক্সে সব রাখা আছে, খেয়ে নেবেন। আর শোনেন, মোটেও রাত জাগবেন না। আপনার আলমারিতে সব পোশাক রাখা আছে। আর শোনেন, ভেজা টাওয়াল বিছানায় রাখবেন না। পর্ষের যেন এসব কথা শুনে বুক ফেটে যাচ্ছে। পর্ষ বুঝতে পারছে পর্ষ কাকে হারিয়েছে, কি হারিয়েছে। এখন চাইলেও পাবে না ছায়াকে। পর্ষ বলল, চলো নিচে চলো, এগিয়ে দিই তোমায়। অনুভব এখন ছায়াখানি বের হবে। সবার সাথে দেখা করা হয়ে গেছে। ছায়া কান্না করতে পারবে না, কিন্তু অনুভব কানে কানে বলে দিয়েছে, শোনো ছায়া, আমি জানি তোমার কান্না আসছে, তুমি আমার বুকে কান্না করতে পারবে, সমস্যা নাই। ছায়া কিছু না ভেবে অনুভবের বুকে কান্না করা শুরু করেছে। বাসায় ফোন দিয়ে সব বলে দিয়েছে অনুভব। কারোর কিছু বলার সাহস নেই অনুভবের জন্য। বাসায় যায় দুজন সন্ধ্যার পরে। বাসায় আসার পর ছায়া আর কিছু না ভেবেই ছায়ার সৎমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর বলে, মা, তুমি যতই আমার সৎমা হও না কেন, আমি তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসি। শ্বশুরবাড়ি যাওয়ার পর তোমাকে খুব মনে পড়েছে মা। ছায়ার মায়ের যেন মন গলে গেল। ছায়ার মাও কান্না করে দিল, বলল, ছায়া, তোকে কত অত্যাচারই না করলাম আমি, মাফ করে দে ছায়া। সবাই নিজের ভুল বুঝতে পারলো। সামনের সপ্তাহে অনুভব ও ছায়ার বিয়ে। হ্যাঁ, ছায়া অনুভবের বিয়ে। ওদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেখতে দেখতে ছায়া আর অনুভব বিয়ের দিন চলে আসলো। পর্ষকে দাওয়াত দিয়েছিল, কিন্তু পর্ষ আসেনি। হয়তো নিজের কষ্ট নিজের চোখে দেখতে কেউ আসবে না। অনুভব আর ছায়ার বিয়ে সম্পূর্ণ হলো। আজ তাদের বাসর রাত। সবকিছু যেন পেয়ে গেছে অনুভব। ছায়া একদম লজ্জাবতীর মতন বিছানায় বসে আছে, লাল শাড়ি পরে। অনুভব ঘরে ঢুকতে অনুভবকে সালাম দিল। পা ধরে সালাম না, আসসালাম আলাইকুম দিয়েছে। অনুভব বলল, ওয়ালাইকুম আসসালাম বউ। ছায়া লজ্জায় লাল হয়ে গেছে। অনুভব ছায়ার গাল দুটো ধরে আছে। লজ্জার সামনে চুল এসে পড়েছে, তা আস্তে করে কানের পিছে গুজে দিল অনুভব। বলল, ছায়া, তোমাকে ছাড়া কেমনে থাকতাম বলো? আজ তোমাকে পেয়ে গেছি আমি। সব থেকে বড় যোদ্ধা তো আমি। এই যে তোমাকে পেয়ে গেছি, আজ থেকে তোমার সব দুঃখের দিন শেষ। শুরু হবে তোমার জীবনের নতুন অধ্যায়। এত ভালোবাসা দিব তোমাকে যা কল্পনার অতীত। তোমার সব স্বপ্ন পূরণ আমি করব। আপনি কি জানেন? আপনি নিজেও জানেন না আপনি কি। আপনাকে পেয়েছি আমি, যা হয়তো আমার ভাগ্য যে আমি আপনাকে পেয়েছি। জানেন, আপনার মতো কাউকে পাওয়ার জন্য মানুষ দিনরাত কাঁদে, কিন্তু আমি আপনাকে বিনা পরিশ্রমেই পেয়ে গেছি। তোমার অনেক কষ্ট হচ্ছে এই শাড়ি পরে? যাও গোসল করে নাও, তারপর সুতি কিছু পরো, ভালো লাগবে। আজকে অনেক ধকল গেছে তোমার উপর, ঘুমিয়ে পড়তে হবে। ছায়া যেন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বলল, এ কি বললেন আপনি? আজকে আমাদের বাসর রাত, আমি ঘুমাই কিভাবে? এই বলে ছায়ার আগে গোসল করতে চলে গেল। আর এদিকে অনুভব হাসছে। গোসল থেকে বের হয়েছে। পরনে নেভি ব্লু শাড়ি। চুল থেকে টপ টপ পানি পড়ছে। পানিতে পিঠটা একটু ভিজে যাচ্ছে। গোলাপি ঠোঁট, মুখটা ভিজে যাচ্ছে হালকা। গাল বেয়ে পানি পড়ছে, তা বেয়ে ঘাড়ে যাচ্ছে। অনুভবকে যেন এই দৃশ্য পাগল করে তুলছে। ছায়া বলল, আচ্ছা, আপনি ঘুমান নাই কেন?
যান যান, ঘুমান। আজকে আমাদের বাসর রাত, ঘুমান আপনি। হুম। আমি কে? হুম। জানো, তোমাকে রাগলে অসম্ভব সুন্দর লাগে, এই জন্য তোমাকে রাগাতে ভালো লাগে। আমার সামনে বসো, তোমাকে মন ভরে দেখবো। অনুভব ছায়াকে জড়িয়ে ধরেছে একদম। অনুভব বলল, ছায়া, জানো, তোমাকে হারালে মারাই যেতাম আমি। এতটাই যে ভালোবাসি, তোমাকে বুকে নিয়েই মরতে চাই আমি। আমিও আপনাকে ছাড়া থাকতে পারতাম না। আপনি এমন কেন বলেন তো? এতটা ভালোবাসেন মনে হয় এই বুঝি দুঃখ আমাকে ঘিরে ধরবে। এত সুখ কোথায় রাখি আমি? অনুভব আস্তে করে ছায়ার ঠোঁট দুটো আবদ্ধ করে নিল। ছায়া যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, কখনো হয়নি এর আগে। কারণ পরশের এসবের মধ্যে যে ভালোবাসা ছিল না। ছায়া আস্তে করে বিছানায় শুয়ে দিল, ছায়ার হাত দুটো নিজের মধ্যে নিয়ে নিল। ছায়া চোখ বন্ধ হয়ে গেল লজ্জায়। ছায়ার ঘাড়ে অনুভবে গরম নিঃশ্বাস পড়ছে। ছায়ার কেমন যেন অনুভূতি হচ্ছে। একে অপরের ভালোবাসায় ডুবে গেল। এরপর থেকে শুরু হলো তাদের ভালোবাসার নতুন অধ্যায়। 2 বছর পর অনুভব খুব বড় একজন লেখক হয়েছে। আজ ছায়ার ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। অনুভব যেদিন শুনে ছায়া কনসিভ করেছে সেদিন পাগল হয়ে গেছিল। অনুভব ছায়াকে একদম মাথায় তুলে রাখতো, বিছানা থেকে উঠতেই দিত না। ছায়া অনুভব এইরকম পাগলামি খুব ভালোবাসতো। বাসায় এক ফ্রিজ আইসক্রিম চকলেট ভরা। তারপর অনুভব নিজেই আচার বানিয়ে রেখে দিয়েছে বয়ামে ভর্তি। ছায়ার নিজেকে সব থেকে সুখী মনে হচ্ছিল। এত ভালোবাসা কেমনে হয়? আর যখন ছায়ার ডেলিভারি হয় তখন সারাক্ষণ অনুভব ছায়ার হাত ছাড়েনি, হাসপাতালের ভিতরে ছাড়েনি। অনুভব তার সন্তানকে প্রথম দেখাতেই কান্না করে দিয়েছিল আর বলেছিল, এই যেন আমার দুই সুখ, এরা দুজন আমার কলিজা। তাদের ভালোবাসা সবাইকে হার মানাতো। হঠাৎ করে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে ছায়ার কাছে। ছায়া ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কি ছায়া? জি, আপনি কে? আপনি একটু পাবনা মানসিক হাসপাতালে আসতে পারবেন? একজন আপনাকে দেখার জন্য এখানে সবাইকে পাগল বানাচ্ছে। প্লিজ আজই আসুন। কে আমাকে দেখার জন্য এমন করছে? লোকটার নাম স্পর্শ। ছায়া কথাটা শোনা মাত্রই স্তব্ধ হয়ে গেল। অজানা ব্যক্তি আবার বলল, এক্সকিউজ মি আপু, শুনতে পাচ্ছেন? প্লিজ আজই আসুন। আপনার নাম্বার আমি তার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আপনি না আসলে আমাদের পাগল বানিয়ে ফেলবে। ছায়ার কিছু না বলে অনুভবকে যেয়ে সব বলে। অনুভব আর দেরি না করে দুজনেই রওনা দেয়। দুপুরে গিয়ে পৌঁছায়। ছায়া এসে অজানা নাম্বারে ফোন দিয়েছে। ফোন রিসিভ হতেই ছায়া বলল, আপনি কোথায়? আমরা চলে আসছি। ভিতরে ঢুকে 103 নম্বর রুমে আসুন। ছায়ার অনুভব চলে গেল। যে দেখে পরশ পাগলের মতন করছে আর বলছে, আমার ছায়া কোথায়? এখানে নিয়ে আসো, আমি ছায়াকে ভালোবাসি। ছায়া, ছায়া। ছায়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। পরশ পাশ ফিরে দেখে ছায়া, কিন্তু ছায়াকে চিনতে পারছে না। শুধু এক মনে ছায়া ছায়া ভালোবাসি তোমাকে। এক্সকিউজ মি মিসেস, আপনি ছায়া? জি, আমি ছায়া। আপনাকে দেখার জন্য বসে আছে। ছায়া ভিতরে ঢুকলো। পরশ চিনতে পারছে না ছায়াকে। ছায়া আস্তে করে যে পরশের হাত ধরলো আর বলল, আমি ছায়া। না না, আপনি ছায়া না। আমার ছায়া বাসায় আমার জন্য অপেক্ষা করছে। ওকে আমি কত মারছি, কিন্তু তবুও আমার জন্য অপেক্ষা করছে। এই বলে চিল্লাতে চিল্লাতে ঘুমিয়ে যায় পরশ। অনুভবের কিছু বলার ভাষা নেই। ছায়া বলল, আচ্ছা, তিনি এখানে কেন? আরে তিনি তো পাগল হয়ে গেছে, তাই তার ভাই এসে এখানে দিয়ে গেছে। আমি শুনলাম বাসায়ও নাকি ছায়া ছায়া করতো, পরে আস্তে আস্তে পাগল হয়ে যায়। ছায়ার কিছু বলে না, আস্তে করে অনুভবকে নিয়ে বের হয়ে আসে। সারা রাস্তায় দুজনে চুপ ছিল। 10 বছর পর মায়া, অনুভব আর ছায়া মেয়ে অনুভব মিলে অনুভবের লেখা বইয়ের গল্প পড়ছে। বইটির নাম এই পাগল তোমায় ভালোবাসে। আচ্ছা বাবা, এই বইয়ের হিরোর নাম স্পর্শ কেন? স্পর্শ তো রিয়েল লাইফেও হিরো। তুমি দেখবা স্পর্শ হিরোকে। বাবা, আমি দেখবো, আমি দেখবো, আমাকে নিয়ে চলো না। আচ্ছা, কালই নিয়ে যাব তোমাকে। ইয়ে, কালকে আমি হিরোর সাথে দেখা করব। কোন হিরো? কার সাথে দেখা করবা মা? মামনি, স্পর্শ হিরোর সাথে। ছায়ার চোখ পানিতে ভেসে ওঠে। পরের দিন ছায়া, মায়া, অনুভব 3জন মিলে যায় পাবনায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে ছায়া, মায়া, অনুভব। মা, হিরো এমন জায়গায় থাকে কেন? চুপ মা, এখন শুধু তাকিয়ে থাকবা, কোনো কথা না। ভিতরে দেখা যাচ্ছে একজন পাগল রুমের দেয়ালে শুধু ছায়া ছায়া লিখছে। সে আর কেউ না, পরশ। মায়া বলল,
বাবা, দেয়ালে মায়ের নাম কেন লেখা? তার ত্যাগের জন্য তোমার মাকে আমি পেয়েছি। আর এইদিকে পর্ষ বলেই যাচ্ছে, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি। এই বলতে বলতে পর্ষ ছায়ার দিকে তাকিয়ে আছে আর বলতে থাকে, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি। এই বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো পর্ষ। কি অপরূপ দৃশ্য! একজন পাগল তার ভালোবাসার মানুষের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শেষ কথাটা এটাই ছিল, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি। 2 বছর আগে জানতে পারে পর্ষের আগে থেকেই মানসিক সমস্যা ছিল, যার ফলে পর্ষ ছায়ার সাথে এমন করত। ছায়া একটা হাসি দিয়ে চলে আসে। অনুভব ছায়ার সংসার অনেক ভালো চলছে, তাদের ভালোবাসার কোনো কমতি নেই। ছায়ার অনুভব প্রায়ই পর্ষের কবরের পাশে যায়। ছায়া যেন মনে হতে থাকে কবরের নিচ থেকে কেউ বলছে, তোমাকে ভালোবাসি ছায়া, তোমাকে ভালোবাসি।